কোটি প্রণাম। সকল ভক্তবৃন্দের চরণে আমার প্রণাম। আমি বীরভূম জেলার সিউড়ি শহর নিবাসী সৃজা পাড়ুই। আজ গুরুদাদুর কৃপায় এবং আপনাদের সকলের আশীর্বাদে গত 5টি পর্বে গুরুদাদুর লীলামৃত সম্পর্কে কিছু কিছু জিনিস তুলে ধরার চেষ্টা করেছিলাম। বলেছি যে কিভাবে গুরুদাদুর কৃপা প্রতিটি পদে পদে আমাদের জীবনের সাথে ওতপ্রোতভাবে জড়িয়ে আছে এবং গুরুদাদু কিভাবে চরম সংকট থেকে আমাদেরকে বারে বারে উদ্ধার করেছেন। আজ ষষ্ঠ পর্বে আমি 2018 সালের কিছু দিক তুলে ধরতে চাই। আমাদের বাড়ি শিবানন্দালয়ে যে বাগান, সেখানে আপনা থেকেই একটি পেঁপে গাছ হঠাৎই হয়। তো ওই পেঁপে গাছটি প্রথমে কিছুটা বড় হয় এবং পেঁপে গাছটিতে প্রথমে 4টি ফুল ধরেছিল। তো 4টি ফুলের মধ্যে কিছুদিন পরে 3টি ফুল হঠাৎ ঝরে যায় এবং গুরুদাদুর কৃপায় একটি মাত্র ফুল থাকে। ওই একটি মাত্র পেঁপে ফুল থেকেই কিন্তু পেঁপে হয়। তো পেঁপেটির ওজন মোটামুটি 500 থেকে 700 গ্রাম হবে, খুব বড় জোর। তো আমার মায়ের মনে এই চিন্তাটাই হয় যে যেহেতু আমাদের গাছের প্রথম পেঁপে, কাজেই আমার মা চায় যে গুরুদাদুর চরণে প্রথম নিবেদন করতে। তো সেই সুযোগও আমাদের চলে আসে, কারণ আমরা 2018 সালের এপ্রিল মাসে অক্ষয় তৃতীয়ার সময় বেনারস গিয়েছিলাম। 2018-র 16ই এপ্রিল, সে সময় পরের দিন 17ই এপ্রিল ছিল অক্ষয় তৃতীয়া। ঠিক তার আগের দিনে 16ই এপ্রিল আমরা বেনারসে গিয়েছিলাম। আমি, আমার বাবা মা এবং সিউড়ি থেকে সুবোধ চ্যাটার্জি ও রমা চ্যাটার্জি, মানে সুবোধ জেঠু এবং রমা জেঠিমা, আমরা এই 5 জন মিলে গিয়েছিলাম। তো ওখানে বেনারসে গিয়ে দেখলাম ওখানে আমাদের শিলিগুড়ি থেকেও আগত ভক্তবৃন্দ, গুরু ভাই বোনেরা, যেমন দেবাশিস মামা, নিরঞ্জন পিসে মশাই, উষা পিসি, শঙ্করী পিসি, দিলীপ মামা, টুটুল মামা, নিপেন মামা, আরো অনেকে সব উপস্থিত আছেন। দেখে খুব আনন্দ হলো যে সবাই মিলে তাহলে একসাথে গুরুদাদুর সঙ্গে খুব ভালোভাবে কাটানো যাবে। আমার মা গুরুদাদুকে প্রণাম করে তখন ওই পেঁপেটি দেয়, বলে যে বাবা, আমাদের গাছের প্রথম পেঁপে, তো তুমি এটা গ্রহণ করো। তো গুরুদাদু তো দেখে খুব খুশি হলেন এবং পেঁপেটি সানন্দে গ্রহণ করলেন। তারপরে বেনারসে থাকাকালীন ওই অক্ষয় তৃতীয়ার সময় এবং তার আগের দিনে 16ই এপ্রিল 2018 আমরা গুরুদাদুর সাথে একসাথে সকল ভক্ত ভাই বোন সিউড়ির আমরা যারা আছি এবং শিলিগুড়ি থেকে আগত সকল ভক্ত ভাই বোন, শিলিগুড়ি থেকে প্রায় 40 জন ছিলেন। তারা আগে অযোধ্যা ভ্রমণ করে এসে পরে বেনারসে ছিলেন। তো সবাই মিলে একসাথে গঙ্গা বক্ষে গুরুদাদুর সাথে ভ্রমণ করলাম। তো সদ্গুরুর সঙ্গে ভ্রমণ করার যে কি আনন্দ, মানে সেই আনন্দ তো ভাষায় প্রকাশ করা যায় না। সমস্ত ঘাট পরিদর্শন করলাম। তার মাঝখানে গুরুদাদুর যে সাধন কেন্দ্র, সাধন পীঠস্থল, সেখানে গিয়ে আমরা প্রণাম করলাম এবং গঙ্গা বক্ষে ভ্রমণ করার সময় অনবরত সবারই কণ্ঠে খঞ্জনি সহকারে, করতাল সহকারে নমঃ শিবায় বাদ্য চলছিল। নিপেন মামা করছিল, নিপেন মামার কণ্ঠে শুনলাম এবং আরো সবাই মিলে একসাথে আমরা গলা মিলিয়েছিলাম। নমঃ শিবায় ধ্বনি দিয়ে গঙ্গা বক্ষের মধ্যে দিয়ে আমরা চলতে লাগলাম। চলতে চলতে গুরুদাদুর সাধন পীঠ সেখানে দর্শন করলাম। তারপরে মাঝখানে একবার কাশী বিশ্বনাথের মন্দিরে আমরা সকলে প্রবেশ করলাম এবং সেখান থেকে বেরিয়ে এসে, ঘাট থেকে বেরিয়ে এসে আবার আমরা চাপলাম নৌকা থেকে, মানে যখন গেছিলাম গঙ্গা বক্ষের তীরে, তখন নমঃ শিবায় ধ্বনি দিয়ে গেছিলাম। আবার যখন সেই পুনরায় সেই ঘাটে ফিরে আসছি, তখন আবার হরে কৃষ্ণ নাম হতে লাগলো। এ যেন হরি এবং হরের এক অদ্ভুত সংমিশ্রণ। তার মধ্যে আরো আমরা সন্ধ্যাবেলায় গঙ্গা তীরে সন্ধ্যা আরতি দর্শন করলাম। কত সুন্দর ছন্দে এবং নির্দিষ্ট ছন্দে সবাই একসাথে সেই গঙ্গা আরতি করছেন। যারা করছেন মানে তাদের কি অপরিসীম শক্তি, যেন মনে হচ্ছে স্বয়ং ভগবান বিশ্বনাথ, এবং তার সাথে আমাদের গুরুদাদুর আশীর্বাদও তাদের উপরে নিশ্চয়ই আছে, তবেই তারা
এত সুন্দরভাবে গঙ্গা আরতি করছেন, সেই দৃশ্য এক অদ্ভুত স্বর্গীয় দৃশ্যের মতো। সে প্রণাম করে আমরা সকলে আবার তীরে এসে হরিনামের সাথে তীরে এসে ফিরে এলাম এবং ধীরে ধীরে পদব্রজে আবার আশ্রমের দিকে 20 নম্বর রুমের দিকে গেলাম, রাত্রে সেবা করলাম, তারপর যে যার নিজের মতো বিশ্রাম করলাম। এবারে পরের দিন কি হয়েছে, পরের দিন ছিল অক্ষয় তৃতীয়া। সারাদিন নানা রকম আনন্দ অনুষ্ঠান, জপ কীর্তন নানা কিছু হলো। সেবা গ্রহণের পরে পরের দিন আমাদের শিলিগুড়ি থেকে আগত যারা ভক্ত গুরু ভাই বোন রয়েছেন তাদের সকলেরই সেদিনকে ফিরে যাওয়ার দিন, অর্থাৎ নিজেদের গন্তব্যস্থলে তারা ফিরে যাবেন। তো যথারীতি আশ্রমে গুরু দাদুকে প্রণাম করে তারা সকলেই কিন্তু রওনা দিয়ে দিলেন। মোটামুটি প্রায় 6টা 10-15 সন্ধেবেলা এরকম নাগাদ, মানে মুঘলসরাই দীনদয়াল উপাধ্যায় স্টেশনে চলে গেলেন অটোতে করে। তো ওনাদের নির্দিষ্ট ট্রেন আছে, সেখান থেকে ওনারা পৌঁছে যাবেন। গুরুদাদু আশীর্বাদ করলেন। এবার কেবলমাত্র তখন 20 নম্বর রুমে আমি, আমার বাবা মা, শুভ জেঠু, রমা জেঠিমা, অঞ্জলি পিসি আর পরিতোষ মামার মেয়ে পারদি, এই কজন মাত্র ছিলাম। আর ওইদিকে তো আশ্রমে গুরু দাদু, মামনি পিসি, আদরি মাসি, ওরা সবাই ছিল। আর বাদ বাকি আমরা এই কজন ছিলাম। আমরা নিজেদের মধ্যে একটু জপ কীর্তন করে সেবা গ্রহণ করে তারপর আবার বিশ্রাম গ্রহণ করলাম। 20 নাম্বারেই ছিলাম সেদিনকে। তো পরের দিনকে এটা খবর পেয়েছিলাম যে তার আগের দিন আমাদের শিলিগুড়ির যে ভক্ত ভাই বোনেরা তারা তখন স্টেশনে পৌঁছেছিলেন। তো তাদের যে নির্দিষ্ট সময়ে ট্রেন ছিল সেই ট্রেন থেকে প্রায় 4 ঘন্টা লেট ওনাদের হয়ে গেছে। অর্থাৎ ওনার স্টেশনে মোটামুটি 12টা 40 নাগাদ। তো নির্ধারিত সময় প্রায় 4 ঘন্টা দেরি হয়ে গেছে ওনাদের। এবং যাই হোক, তো সাথে অনেক বিড়ম্বনাও হয়েছে হয়তো, কারণ অনেককে অনেক অপেক্ষাও করতে হয়েছে, স্বাভাবিক ব্যাপার। তো যাই হোক, কোনো রকমের গুরুদাদুর আশীর্বাদে তারা সেই ট্রেনটি দেরি করে হলেও পেয়েছেন এবং নির্দিষ্ট গন্তব্যস্থলে পৌঁছে গেছেন। আমরা শুনলাম এটা। এরই মধ্যে বেনারসে থাকাকালীন ওই দিন আমার মা গুরুদাদুর কাছে প্রণাম করে এবং প্রথম একাদশী করার অনুমতি চায়। কারণ বেনারস থেকেই আমার মা সিদ্ধান্ত নিয়েছিল গুরুদাদুর কাছে যে এখান থেকে আমার মা প্রথম একাদশী পালনটা শুরু করবে। তো গুরুদাদু আশীর্বাদ করেন যে ঠিক আছে মা, এরপরে এখান থেকে তুমি যখন তোমার ঘরে ফিরে যাবে প্রথম যে একাদশী পড়বে সেখান থেকেই তুমি একাদশী শুরু করতে পারো। তো মা গুরুদাদুর কাছ থেকে সেই আশীর্বাদ পায়। এবার তার পরের দিন অর্থাৎ মোটামুটি 18ই এপ্রিল 2018 আমাদেরও ফেরত আসার মানে রিটার্নিং এর টাইম ছিল। তো আমরা ভাবলাম যে ঠিক আছে, আমাদের তো আমরা 6টা 10-এ গুরুদাদুকে প্রণাম করে ঠিক সন্ধ্যেবেলা 6টা 10 নাগাদই রওনা দিয়েছি। কারণ আমাদের ট্রেন কিন্তু দীনদয়াল উপাধ্যায় স্টেশনে 8টা 20-তেই রয়েছে এবং সেই অনুযায়ী তো আমরা জানি যে এরপরে আগে আগে করে আসানসোল পৌঁছাবো, সেখান থেকে অন্ডাল পৌঁছে পরে সিউড়ি চলে আসবো, এরকমই পরিকল্পনা আছে। তো গুরুদাদুকে প্রণাম হয়ে গেছে, মামনি পিসি, আদরি মাসি, অঞ্জলি পিসি, তারপরে পারদি, সবাইকে জানিয়ে আমরা রওনা দিলাম, আমরা 5 জন মিলে। এবার স্টেশনে তো এসছি, স্টেশনে এসে তারপরে আমরা বসেই আছি। বাবা আর শুভ জেঠু ক্রমাগত মানে রেলের স্ট্যাটাস নেটে দেখছে, কিন্তু আমাদের ট্রেনটির না কোনো খবর নেই। মানে কখন আসবে না আসবে মানে এ তো কিছু মানে বোঝাই যাচ্ছে না আমাদের। তো তারপর এবার ক্রমে ক্রমে টেনশন হতে লাগলো যে কি হবে। 6টা পেরুলো, 6টা 10-এ তো পৌঁছালাম ওখানে, 7টা পেরুলো, 8টা পেরুলো, 9টা পেরুলো, 10টা পেরুলো, ট্রেনের কোনো দেখাই নেই। এক সময় তো মনে হতে লাগলো যে ট্রেনটা মনে হয় ক্যান্সেলই হয়ে গেছে, কি হবে এটা চিন্তা করতে লাগলাম। এরপরে এরকম অপেক্ষা করতে করতে ক্রমাগত রাত্রি 11টাও পেরুলো, তাতেও হচ্ছে না। এবার রাত্রি 12টাও পেরুলো, বসেই আছি স্টেশনে। তা আমি তো মনে মনে বলছিলাম ও যে কি জানি মা, হয়তো দেখা যাচ্ছে ট্রেনটা ক্যান্সেলই হয়ে গেল। মা বলছে না না দেখি, মা রমা জেঠিমা বলছে না না দেখি, অপেক্ষা করি, গাড়ি ঠিক আসবে, চিন্তা করিস না। এবার ক্রমে ক্রমে যখন মোটামুটি প্রায় 12টা 25-30 মানে 12:30 বাজছে, তখন আমার মা হঠাৎ বললো যে আচ্ছা ঠিক আছে, একটা কাজ করি, আমরা তাহলে নারায়ণ বন্দনা করি।
তো আমরা গুরুদাদুকে স্মরণ করে তখন নারায়ণ বন্দনা পুরোটাই মানে একদম প্রথম থেকে করতে স্টার্ট করলাম। তো প্রথম থেকে করতে যখন স্টার্ট করা হলো, অর্ধেকটা করতে না করতেই হঠাৎ করেই ট্রেনের আপডেটের খবর চলে এলো যে আমাদের যে আসানসোলগামী ট্রেন সেটা এই সময় কিন্তু এই নাম্বার প্ল্যাটফর্মে আসছে। তো যে প্ল্যাটফর্মে আসার কথা আমরা সেখানেই ছিলাম, সেখানে বসেই ওয়েট করছিলাম। তো হঠাৎ করে নারায়ণ বন্দনার মাঝপথেই কিন্তু ট্রেনের আপডেটটা চলে এলো, যেটা কিন্তু এত ঘন্টা পর্যন্ত কোনো খবরই নেই। যেটা গুরুদাদুর কৃপা ছাড়া তো আর কিছুই নয়, সেটা তো আমরা তখনই বুঝতে পারলাম। এবার যথারীতি নির্দিষ্ট সময় মোটামুটি 12টা 40 নাগাদ ট্রেনটি এলো। আমরা সেই নির্দিষ্ট ট্রেনে চাপলাম এবং 1:45 নাগাদ সেখান থেকে ট্রেনটা ছেড়ে দিল এবং আমরা যথারীতি ফিরে এলাম আসানসোল স্টেশনে। এবং ট্রেনে আস্তে আস্তে আর একটি জিনিসও কিন্তু আমাদের উপলব্ধি হলো, এই যে আগের দিনে আমাদের শিলিগুড়ি থেকে যে ভক্ত ভাই বোনেরা, তাদেরও তো 4 ঘন্টা দেরি হয়েছে, কারণ তারাও মোটামুটি 6টা 10-15 নাগাদই প্রত্যেকেই কষ্ট করে গেছেন। তাদেরও নির্দিষ্ট সময়ে 8টা সাড়ে 8টা নাগাদই হয়তো ট্রেন ছিল। তো সেটার থেকেও 4 ঘন্টা অতিবাহিত করতে হয়েছে তাদেরকে, 4 ঘন্টা খুব তাদের টেনশনের মধ্যে দিয়ে গেছে। তো আমাদেরও কিন্তু পরের দিনে ঠিক একই রকম ভাবে ওই 4 ঘন্টা সময় লাগলো। অর্থাৎ এখান থেকে আবার একবার মনে মনে উপলব্ধি করলাম যে গুরুদাদুর কাছে আমরা সবাই সমান, অর্থাৎ গুরুদাদু প্রত্যেকের প্রতি কিন্তু সম আচরণ করেন। তো এটা আবার উপলব্ধি করলাম। তো যাই হোক, আসানসোলে পৌঁছালাম পরের দিনে। এবার আমাদের কি হয়েছে, যেহেতু 8টা 20 ট্রেন হলে সাধারণভাবে আরেকটু আগে পৌঁছানোর কথা, ভোর ভোর করে। সেখান থেকে লোকাল ট্রেন ধরে আবার অন্ডাল, তারপর সেখান থেকে আবার সিউড়ি আসার কথা। কিন্তু যেহেতু দীনদয়াল উপাধ্যায় থেকে ট্রেনটাই ছাড়লো মোটামুটি 1:45, কাজে ওখানে পৌঁছাতে পৌঁছাতে কিন্তু একটু বেলা হয়ে গেল আসানসোলে, প্রায় 8টা নাগাদ এরকম। তো এই সময় কিন্তু যে আমাদের যে নির্দিষ্ট ট্রেন, যে আসানসোল থেকে যে অন্ডালে, ওই ট্রেনটাতে আমরা যতবার বেনারস গেছি, তো আসানসোলে ফেরার পরে কিন্তু ওখান থেকেই অন্ডালে ফিরেছি ওই নির্দিষ্ট লোকাল ট্রেনটিতে করে। তো আমরা ভাবছি ওই ট্রেনটা হয়তো ছেড়ে চলে গেছে, কি জানি আবার অন্য ট্রেন দেখতে হবে, আরো হয়তো অনেক দেরি হয়ে যাবে, কি হবে। যাই হোক, গুরুদাদুকে স্মরণ করে করেই কিন্তু আমরা ওভারব্রিজ পার হয়ে নামছি। হঠাৎই দেখছি ওই নির্দিষ্ট প্ল্যাটফর্মটিতে ওই ট্রেনটি কিন্তু দাঁড়িয়ে রয়েছে, যেটা একবারই অসম্ভব। এবং ট্রেনটি তো ওই সময় থাকার কথা নয়, কখন ছেড়ে চলে যাওয়ার কথা, কিন্তু যেন মনে হচ্ছে ট্রেনটি আমাদের জন্যই অপেক্ষা করছে। তো এ তো আবার গুরুদাদুর কৃপা, একদম সঙ্গে সঙ্গে মানে হাতে নাতে আমরা উপলব্ধি করে ফেললাম। তো যাই হোক, আবার সেই ট্রেনটিতে চাপলাম এবং ট্রেনটিতে চেপে যথারীতি কিন্তু আমরা নির্দিষ্ট সময় আবার সে অন্ডাল, এবং সেখান থেকে নিজের ঘরে ফিরে এলাম। অর্থাৎ গুরুদাদুর যে কত বড় কৃপা, আমরা যদি ওই ট্রেনটি না পেতাম তাহলে আমাদের কিন্তু বাড়ি পৌঁছাতে অনেক দেরি হয়ে যেত। আর ইতিমধ্যে তখন তার আগের দিন থেকেই মায়ের শরীরটা খারাপও ছিল, কাজেই মানে শরীরটা আরো তখন খারাপ হয়ে যেত আর কি। কিন্তু গুরুদাদু এমনই কৃপা করলেন যে ওই ট্রেনটি যেন গুরুদাদুই দাঁড় করিয়ে রেখেছে নিজের মন্ত্র বলে, যাতে আমরা যেতে পারি। তো এইভাবে আবার গুরুদাদুর কৃপা প্রতিটি মুহূর্তেই কিন্তু অনুভব করতে পারলাম। তো এবার সিউড়িতে ফিরে এলাম। তো গুরুদাদুর কৃপায়, গুরুদাদুকে তো মা সেই পেঁপে দিয়ে এলো, আমাদের গাছের প্রথম পেঁপে। তো গুরুদাদুর কৃপায় তারপর থেকে এত পেঁপে হতে লাগলো, তো আমাদের সবাইকে, মানে আমাদের পরিচিত লোক বা আশপাশের লোক সবাইকে সেই পেঁপে দিয়ে, এবং আমরা সেই পেঁপে খেয়েও যেন মনে হচ্ছে সেই পেঁপে শেষ হচ্ছে না। এবং প্রত্যেকটি পেঁপের ওজন মিনিমাম 3 কিলো করে হতো। তো মানে আমরা তো মানে এটা তো গুরুদাদুর পুরোপুরি আশীর্বাদ। তো এত পেঁপে আর কি ওরকম গুরুদাদু আশীর্বাদে হতে লাগলো। তো আমার মায়ের নামই গুরুদাদু দিয়ে দিয়েছিলেন যে শিউরির পেঁপে মা, মানে ইন্দ্রাণী মা ছাড়াও আরেকটা পরিচয় হয়ে গেছিল যে শিউরির পেঁপে মা। এবং 2019 সালে নভেম্বরে যখন রতন জেঠু, মানে রতন চন্দ্র মন্ডল, তাদের বাড়িতে যখন শিউরি উৎসব হয়, তখন আমার মা সেই 15 দিন গুরুদাদুর যে উৎসব চলে, প্রত্যেক দিন আমার মা গুরুদাদুকে কিন্তু ওই পেঁপে দিয়ে যেত। আর আমার গুরুদাদু বলতো যে এই মা প্রতিদিন 2.5 কিলো 3 কিলো করে পেঁপে আমার কাছে এসে দিয়ে যায়, প্রত্যেক দিন দিয়ে যেত। এবং 2020 সালে যখন আমাদের অনলাইন সৎসঙ্গ প্রথম চালু হয় বিকেলে,
তখন 2020 জুন মাসে হীরামনদা একদিন আমাদেরকে ফোন করে, বলে যে সৃজা এরকম মানে গুরুদাদু আর কি, গুরুদাদু কিন্তু আমাদের গাছের পেঁপে চেয়েছেন, কারণ জুলাই মাসেই গুরু পূর্ণিমা, তো গুরুদাদুর ইচ্ছা হয়েছে যে উনি আমাদের গাছের পেঁপে খেতে চেয়েছেন, বলছেন যে শিউরির পেঁপে মাদের ঘরের গাছের পেঁপেই আমি করতে চাই, তো তোমাদের গাছের পেঁপে কিন্তু খুব সুস্বাদু, মানে যেটা গুরুদাদু বলেছেন হীরামনদাকে। তার জন্য হীরামনদা মানে আর কি ফোন করেছিল যে যাতে আমরা মানে ঠিক সময় মতো ওটা পাঠিয়ে দিই, গুরুদাদু যেহেতু চেয়েছেন। তো আমরা কি করলাম, আমার মা গিয়ে জুলাই মাসে ওই আমাদের মনোজ ব্যানার্জি এবং বৈশাখী ব্যানার্জি, মনোজদা এবং বৈশাখীদের ঘরে সেই পেঁপে কিছু পেঁপে দিয়ে এলো। তখন মানে এত পেঁপে হয়েছিল, মানে 2018 এপ্রিল থেকে মোটামুটি 2020 মাঝামাঝি পর্যন্ত প্রচুর পেঁপে হয়েছিল গুরুদাদুর আশীর্বাদে। তো 2020 জুলাই মাসে 5ই জুলাই ছিল গুরু পূর্ণিমা, তো ওরা যেহেতু যাবে মনোজ দ্বারা, ঠিক তার আগেই 2-3 দিন আগে থাকতে আমার মা ওদের বাড়ি যায় এবং সেই অনেকগুলি বেশ কিছু পেঁপে মনোজ দাদের হাত দিয়ে পাঠায়। তো যাই হোক, তারা মনোজদা এবং বৈশাখীতে গিয়ে সেই পেঁপে গুরুদাদুর চরণে সমর্পণ করে এবং গুরুদাদু খুব খুশি হন। এবং মানে মানে গুরুদাদু কি অনেক সময় বলতেন, ইন্দ্রাণী মা উল্লেখ না করেও বলতেন যে শিউরির পেঁপে মা, অর্থাৎ মানে এমনই গুরুদাদুর আশীর্বাদ এমনই ছিল যে, এবং এত এই জন্যই মানে নামই হয়ে গেছিল মায়ের পেঁপে মা। এবং গুরুদাদু বলতেন আমাদের গাছের পেঁপে অত্যন্ত সুস্বাদু, ওনার খুব ভালো লেগেছে। তো এটা দিয়ে বোঝাতে চাইলাম যে কিভাবে গুরুদাদুর কৃপা থাকে, যে হয়তো দেখা গেল যে আমরা কোনো জিনিসটা হয়তো এক্সপেক্ট করছি না, যেটা 2018 অক্ষয় তৃতীয়ার ঘটনাতে বলছি, যে হয়তো ট্রেনটি আমরা তো সে সময় আমাদের প্রত্যাশিতই ছিল না, কিন্তু তৎসত্ত্বেও গুরুদাদুর কৃপায় সেই ট্রেন আমরা কি করে পেয়ে গেলাম এবং আমাদের গন্তব্যস্থলে মোটামুটি ঠিক সময় মতোই পৌঁছাতে পারলাম। আর এটা দিয়ে বোঝাচ্ছি যে গুরুদাদুর কৃপায় যে কোনো জিনিস যদি ভগবানের চরণে সামান্যতম নিবেদন করা হয়, তাহলে কিভাবে সেটাকে তিনি অনেক গুণ করে দেন। তো এটার মাধ্যম দিয়ে আমি বোঝাতে চাইলাম। প্রণাম সকলকে, গুরুদাদুর চরণে আমার প্রণাম জানাই।